হ্যালো স্টুডেন্টস, ভাইনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা এনজাইম সম্পর্কে আলোচনা করছিলাম এবং মোট 3টা ক্লাসে আমি এনজাইম সম্পর্কে আলোচনা করব বলেছিলাম। তো এনজাইমের আজকের ক্লাস হলো একদম লাস্ট ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করব প্রকৃতপক্ষে এনজাইমের ক্লাসিফিকেশন, অর্থাৎ কত ডিফারেন্ট টাইপের এনজাইমস আছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপো এনজাইম, কো এনজাইম, কো ফ্যাক্টর ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে একদম তোমাদের যে এনসিইআরটির ইউনিট 3 চ্যাপ্টার 9 যে পোর্শন আছে, বায়োকেমিস্ট্রি পোর্শন আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনজাইমস। দেখো, এনজাইম প্রধানত কত রকমের হয়। আমরা জানি যে এনজাইম বায়োক্যাটালিস্ট বলা হয় এনজাইমকে। কোনো কেমিক্যাল রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দিয়ে সেই কেমিক্যাল রিয়াকশনের রেটকে প্রধানত এনজাইম বাড়িয়ে দেয়। বিভিন্ন রকমের এনজাইম আছে। তো এক্ষেত্রে এনজাইম প্রধানত এখনো পর্যন্ত আবিষ্কৃত যে এনজাইম, যত রকমের এনজাইম আছে তাদেরকে প্রধানত 6টি ক্লাসে ভাগ করা হয়েছে। দেখো, এনজাইম ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এবং রিসেন্টলি আরও একটা ক্লাস অ্যাড করা হয়েছে এনজাইমের ক্লাসিফিকেশানে, তো সেটাই হলো এনজাইম ক্লাস 7। যদিও এনসিইআরটিতে তোমাদের মেনশন করা আছে যে 6 ক্লাসেস অফ এনজাইমস, মানে এনজাইমের 6টা ক্লাস আছে, কিন্তু তবুও রিসেন্টলি আরও একটা ক্লাস অ্যাড করা হয়েছে, তো সেটাই হলো এনজাইম ক্লাস 7। ওকে, তো এই সমস্ত এনজাইম ক্লাস 7-এ যে সমস্ত এনজাইমগুলো থাকে তারা কিভাবে কোনো কেমিক্যাল রিয়াকশনকে কন্ট্রোল করে সেগুলোই আমরা বুঝবো। দেখো, তাহলে ক্লাসিফিকেশন অফ এনজাইমস বলতে এনজাইমস আর গিভেন ইসি নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা এনজাইমকে প্রধানত একটি করে নাম্বার দেওয়া হয়, তো তাকেই আমরা বলবো এনজাইম কমিশন নাম্বার। এবং এই এনজাইম কমিশন নাম্বার হলো একটা কোড এবং যে কোডে 4টে ডিজিট থাকে এবং এই প্রত্যেকটা কোডে কিন্তু 4টি করে ডিজিট থাকে। এবং এনজাইম কমিশন যে নাম্বার যেটা দেওয়া হয়, তো সেই নাম্বার বা বিভিন্ন এনজাইমকে ডিনোট করার জন্য এই যে নাম্বার দেওয়া হয়, এই নাম্বার যারা দেন তো তারা হলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, অর্থাৎ এই কমিটি প্রধানত এনজাইমকে এরকমভাবে ক্লাসিফিকেশন করেন। 4 ডিজিট কোডের মধ্যে দিয়ে এনজাইমকে তারা ডিনোট করার চেষ্টা করেন। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো এক্ষেত্রে কোন একটা পার্টিকুলার এনজাইম আছে, তো তার কোড হচ্ছে দেখো 3.1.3.1, রাইট। সুতরাং 3131 এটা হচ্ছে 4 ডিজিট কোড। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কোড এবং এই কোডে কতগুলো ডিজিট আছে? 4টে ডিজিট আছে। আবার দেখো 1, 2, 3, 4 4টে ডিজিট আছে, তাহলে 4 ডিজিট কোড, এটা একটা নির্দিষ্ট এনজাইম। তাহলে কোনো পার্টিকুলার এনজাইম মানেই হচ্ছে এই 4টে করে ডিজিট থাকবে। আবার এক্ষেত্রেও পার্টিকুলার এনজাইম মানে 4টে করে ডিজিট থাকবে। এই ডিজিটগুলো কি বোঝাচ্ছে একটু দেখে নাও। যেমন দেখো, এই জায়গাতে আমরা যেটা ধরেছি 3.1.3.1, তো এক্ষেত্রে এই যে প্রথম যে 3 আছে এটা হচ্ছে ক্লাস অফ এনজাইম, মানে এই এনজাইম প্রধানত কোন ক্লাসের অন্তর্গত, এনজাইম ক্লাস অফ এনজাইম এটা। এবং এক্ষেত্রে দেখো এটা হচ্ছে সাব ক্লাস, সুতরাং সেকেন্ড যে ডিজিট আছে তো সেটা ডিনোট করে সাব ক্লাস, এবং থার্ড যে ডিজিট আছে তো সেটাই হচ্ছে সাব ক্লাস, এবং একদম লাস্ট যে ডিজিট আছে তো সেটাই হচ্ছে রিয়াকশন ক্যাটালাইজড, অর্থাৎ কোন টাইপের রিয়াকশনকে প্রধানত এই এনজাইম কন্ট্রোল করে, এবং এটাই হলো ইন্ডিভিজুয়াল এনজাইম নাম্বার। সুতরাং কোন একটা পার্টিকুলার এনজাইম তার ইন্ডিভিজুয়াল যে নাম্বার, তো সেটাই হলো একদম লাস্ট যে ডিজিট আছে, এটাই হলো ইন্ডিভিজুয়াল এনজাইম নাম্বার। তাহলে ডিফারেন্ট এনজাইমকে প্রধানত এই 4টে ডিজিট কোড দিয়ে প্রধানত আমরা ডিনোট করি। তো এই জায়গাতে দেখো এনজাইমের যে ডিফারেন্ট যে ক্লাস আছে বা এনজাইম কমিশন নাম্বার, এক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ডিফারেন্ট টাইপের এনজাইম আছে। তাহলে একদম লাস্ট দেখো রিয়াকশন ক্যাটালাইজড, মানে এই যে লাস্ট ডিজিট আছে তো এই লাস্ট ডিজিট অনুযায়ী কিন্তু এগুলোকে আমরা লেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তাহলে EC1, তো EC1 মানে কি? প্রধানত কোন ধরনের রিয়াকশনকে ক্যাটালাইজ করে? তো EC1 মানে অক্সিডো রিডাকটেজ। তাহলে এই টাইপের এনজাইম প্রধানত অক্সিডেশন রিডাকশন রিয়াকশনকে ক্যাটালাইজ করে। তারপরে দেখো EC2 প্রধানত ট্রান্সফারেজ এনজাইম, EC3 হচ্ছে হাইড্রোলেজ এনজাইম, EC4 হচ্ছে লাইগেজ এনজাইম, EC5 হলো আইসোমারেজ এনজাইম, EC6 হচ্ছে লাইগেজ এনজাইম এবং EC7 হলো ট্রান্সলোকেজ এনজাইম। এবং এই ট্রান্সলোকেজ এনজাইম হচ্ছে নিউলি অ্যাডেড ক্লাস ইন 2018-2018-তে এই ক্লাসকে নতুনভাবে অ্যাড করা হয়েছে। এটুকু মাথায় রাখবে যে এনসিইআরটিতে এটা মেনশন করা হচ্ছে যে 6 রকমের এনজাইম আছে, সুতরাং ট্রান্সলোকেজকে কিন্তু রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তো এই যে ডিফারেন্ট যে ক্লাস অফ এনজাইম আছে, এই ডিফারেন্ট ক্লাস অফ এনজাইমের নাম তুমি কিভাবে মনে রাখবে? OTH, লিল টি। তো OTH মানে কি? অক্সিডো রিডাকটেজ, তারপরে T ফর ট্রান্সফারেজ, H ফর হাইড্রোলেজ, L ফর লাইগেজ, I ফর আইসোমারেজ, আবার এই L ফর লাইগেজ, এবং এক্ষেত্রে টি যেটা দেওয়া আছে তো টি ফর ট্রান্সলোকেজ, রাইট। এবার আমরা এই ডিফারেন্ট এনজাইমগুলো সম্পর্কে আলোচনা করব।
একটা এনজাইমের যদি আমরা এক্সাম্পল নিই তাহলে এই 4 ডিজিট কোড তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো একটি এনজাইম আছে, তো সেটি হলো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। তো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ডিজিট আছে। তো প্রথম যে ডিজিট আছে তো সেটা হচ্ছে ক্লাস। তো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের ক্লাস হচ্ছে অক্সিডো রিডাক্টেজ, তার মানে এটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশনকে কন্ট্রোল করে। এবং সেকেন্ড যে ডিজিট আছে তো এটাই হচ্ছে সাব ক্লাস, তাহলে এটা অ্যালকোহলের উপর কাজ করে। থার্ড যে ডিজিট আছে এটা হচ্ছে সাব ক্লাস, মানে এটা এনএডি প্লাস অথবা এনএডিপি প্লাসকে কোফ্যাক্টর হিসাবে ইউজ করে। এবং ফোর্থ যে ডিজিট আছে তো এটাই হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজকে ডিনোট করছে, অর্থাৎ এটা হলো স্পেসিফিক এনজাইম। তাহলে যদি তোমরা এই 4 যে ডিজিট যদি দেখো, 4টে ডিজিট দেখো, প্রথম যে ডিজিট আছে এটাই হচ্ছে ক্লাস, সেকেন্ড যেটা সেটাই হচ্ছে সাব ক্লাস, তারপরে থার্ড যে ডিজিট আছে এটা হচ্ছে সাব ক্লাস, এবং ফোর্থ যে ডিজিট আছে তো সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল এনজাইম নাম্বার। ওকে, তো এনজাইম ক্লাসিফিকেশনে তাহলে এনসিআরটিতে আমাদের মেনশন করা আছে যে 6 রকম ক্লাস অফ এনজাইম আছে, কিন্তু রিসেন্টলি আরও এক রকমের এনজাইম এই ক্লাসিফিকেশনে অ্যাড হয়েছে, তো সেটি হলো ট্রান্সলোকেজ। সেই জন্য এনজাইম ক্লাস কিন্তু এক্ষেত্রে 7। তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে কোন ক্লাসের এনজাইম। আমরা প্রথমে যেটা দেখলাম যে 1.1.1.1, তো এই জায়গাতে আমরা দেখলাম যে অক্সিডো রিডাক্টেজ। দেখো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ যে আছে তাহলে ক্লাস 1 মানে প্রথম যে ডিজিট এটাই হচ্ছে অক্সিডো রিডাক্টেজ। তাহলে এই ক্লাস অনুযায়ী প্রধানত এনজাইমের ক্লাসিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমি যে 1 2 3 4 এই যে সংখ্যাগুলো আমি যে লিখেছি এগুলো প্রধানত ক্লাসকে বোঝাচ্ছে। তাহলে এনজাইম কমিশন নাম্বার বা এনজাইম ক্লাস 1 মানে হচ্ছে অক্সিডো রিডাক্টেজ, এনজাইম ক্লাস 2 মানে সেকেন্ড যে ক্লাস আছে তো সেটাই হচ্ছে ট্রান্সফারেজ, থার্ড যে ক্লাস আছে তো সেটাই হচ্ছে হাইড্রোলেজ, ফোর্থ যে ক্লাস আছে তো সেটাই হচ্ছে লাইয়েজ, 5 নাম্বার যে ক্লাস আছে তো সেটাই হচ্ছে আইসোমারেজ, 6 নাম্বার যে ক্লাস আছে তো সেটা হচ্ছে লাইগেজ, এবং 7 নাম্বার যে ক্লাস রিসেন্টলি অ্যাডেড তো এটাই হলো ট্রান্সলোকেজ। প্রথম যে এনজাইম ক্লাস তো সেটাই হচ্ছে অক্সিডো রিডাক্টেজ। তো অক্সিডো রিডাক্টেজ মানে আমরা কি জানি, এটা প্রথমত জারণ এবং বিজারণ বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তো সেই জন্যই একে আমরা বলবো অক্সিডো রিডাক্টেজ। সুতরাং এটা দুই ধরনের রিয়াকশনকে কন্ট্রোল করে, একটা অক্সিডেশন আর একটা হলো রিডাকশন। আমরা প্রত্যেকেই জানি যে কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন যদি যুক্ত হয় অথবা সেখান থেকে ইলেকট্রন যদি রিলিজড হয় তাহলে রিলিজড ইলেকট্রন, সুতরাং ইলেকট্রন যদি কোনোভাবে রিলিজড হয় কোনো কম্পাউন্ড থেকে তো তাকেই আমরা বলবো অক্সিডেশন, আর যদি ইলেকট্রন যদি অ্যাড হয় তো তখন তাকে আমরা বলবো রিডাকশন। তাহলে এই ধরনের এনজাইমগুলো প্রধানত জারণ এবং বিজারণ দুই ধরনের বিক্রিয়াকেই কন্ট্রোল করে, অর্থাৎ এরা প্রধানত ট্রান্সফার অফ H+ এবং ইলেকট্রন এই দুটোকে প্রধানত কন্ট্রোল করবে, অর্থাৎ কোনো কম্পাউন্ড থেকে বা H+ এবং ইলেকট্রনের ট্রান্সফারের সঙ্গে এরা প্রধানত রিলেটেড। আর রিডাকশন মানে কি, যা বিজারণ মানে কি, গেইন অফ H+ মানে H+ কোনো কম্পাউন্ডের সঙ্গে যুক্ত হয় অথবা ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলেই তাকে আমরা বলবো রিডাকশন। এবং এই অক্সিডো রিডাক্টেজকে অনেক সময় ডিহাইড্রোজেনেজও বলা হয়। যেমন এক্ষেত্রে একটা এক্সাম্পল দেখো, AH2+B, তাহলে এটা একটা কম্পাউন্ড, এ রিয়াকশন করছে B এর সঙ্গে এবং তার ফলে A তৈরি হয়েছে আর BH2 তৈরি হয়েছে। সুতরাং এই জায়গাতে AH2 থেকে প্রধানত হাইড্রোজেন রিলিজড হয়েছে, তাহলে AH2 এক্ষেত্রে অক্সিডাইজড হয়ে গেছে, সুতরাং দিস ইজ দ্য অক্সিডেশন রিয়াকশন। তাহলে AH2 অক্সিডাইজ হয়ে গিয়ে কিসে পরিণত হয়েছে, এতে পরিণত হয়েছে, আবার বি এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সুতরাং এটাই হচ্ছে রিডাকশন। তাহলে এই অক্সিডেশন এবং রিডাকশন প্রধানত কন্ট্রোল করবে যে সমস্ত এনজাইম, তো তাদেরকেই আমরা বলবো অক্সিডো রিডাক্টেজ। তাহলে এদেরকেই আমরা বলবো অক্সিডো রিডাক্টেজ, রাইট? তো অক্সিডো রিডাক্টেজের এক্সাম্পল কি, ডিহাইড্রোজেনেজ, অক্সাইডেজ, পারঅক্সাইডেজ, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, দিস আর ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ অক্সিডো রিডাক্টেজ। যেমন অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের এবার আমরা যদি তার যদি কোড যদি দেখি, 4 ডিজিট কোড, দেখো প্রথম যে কোড অক্সিডো রিডাক্টেজ, তাহলে এক্ষেত্রে EC1 এর মধ্যেই সে পড়ছে এবং এটা প্রধানত অ্যালকোহলের উপর কাজ করছে। আবার অ্যাকসেপ্ট NAD+ অর NADP+, আর অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এটা হচ্ছে একদম লাস্ট ডিজিট নাম্বার। আবার যদি আমরা ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ যদি আমরা দেখি, দেখো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের মতোই তার প্রপার্টি, কত সুন্দর কোডটা কত ভালোভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো, সহজেই মনে রাখতে পারবো কোনো পার্টিকুলার এনজাইমের ফাংশন। ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ মানে কি, এটা কিন্তু অক্সিডো রিডাক্টেজকে কন্ট্রোল করবে। অক্সিডো রিডাক্টেজ মানে জারণ বিজারণ বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এরাও কিন্তু অ্যাক্টিং অন অ্যালকোহল, কারণ 1 নাম্বার ডিজিট মানেই হচ্ছে অ্যালকোহলের উপর কাজ করবে। অ্যাকসেপ্ট NAD+ অর NADP+, অর্থাৎ এরা যে কোফ্যাক্টর কি ইউজ করবে সেটাই হচ্ছে NAD+ অথবা NADP+, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক এনজাইম নাম্বার, এটা কিন্তু ডিফারেন্ট। তাহলে 7 মানে হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ আর 1 মানে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। তাহলে
এই আইডিয়াটাই প্রধানত অক্সিডো রিডাকটেস। ওকে, সুতরাং অক্সিডো রিডাকটেস সম্পর্কে আমরা দেখলাম। এরপরে যে ক্লাস অফ এনজাইম দেখবো তো সেটাই হচ্ছে ট্রান্সফারেস। তো ট্রান্সফারেস মানে কি, দেখো ট্রান্সফার অফ ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে কি, কোন একটা পার্টিকুলার অর্গানিক মলিকিউল প্রধানত তার কাজ এই ফাংশনাল গ্রুপের উপর নির্ভর করে। যেমন OH গ্রুপ যদি হয় তাহলে সে অ্যালকোহল হবে, CH3 যদি হয় তাহলে মিথাইল গ্রুপ তার মধ্যে থাকবে, NH2 যদি হয় অ্যামাইনো গ্রুপ। তাহলে ট্রান্সফার অফ দ্য ফাংশনাল গ্রুপ আদার দেন হাইড্রোজেন, হাইড্রোজেন ছাড়া যখন অন্য কোনো ফাংশনাল গ্রুপকে যখন ট্রান্সফার করে যে সমস্ত এনজাইম, তো তাদেরকেই আমরা বলবো ট্রান্সফারেস। তাহলে কোন গ্রুপ, কার্বনযুক্ত কোনো গ্রুপ হতে পারে, নাইট্রোজেন ফসফরাস যুক্ত কোনো গ্রুপ হতে পারে। যেমন এক্ষেত্রে এক্সাম্পল দেখো, সাবস্ট্রেটের সঙ্গে কোনো একটা পার্টিকুলার গ্রুপ লেগে আছে, আবার প্লাস বি মানে এটা হচ্ছে এর সঙ্গে রিয়াকশন করছে বি এর সঙ্গে। তাহলে দেখো এই যে গ্রুপ আছে, এই ফাংশনাল গ্রুপ যখন বি এতে ট্রান্সফার হচ্ছে, তাহলে দেখো এর সঙ্গে এস এর সঙ্গে প্রধানত জি লেগেছিল, তাহলে এই যে গ্রুপ জি আছে বা ফাংশনাল গ্রুপ আছে এটা বি এর সঙ্গে লেগে যাচ্ছে, রাইট। তো এই যে রিয়াকশনকে কন্ট্রোল করছে যে এনজাইম, তো তাকেই আমরা বলবো ট্রান্সফারেস। কোনো ফাংশনাল গ্রুপকে একটা কম্পাউন্ড থেকে আর একটা কম্পাউন্ডে প্রধানত ট্রান্সফার করে, কিন্তু এক্ষেত্রে কোনো রকম হাইড্রোজেনের ট্রান্সফার হয় না। এক্সাম্পল কি, যেমন হেক্সোকাইনেস, ট্রান্স অ্যাসিটাইলেস এবং ফসফোরাইলেস, দিজ আর ইম্পর্টেন্ট এনজাইম ফর ট্রান্সফারেস, সো দে আর অ্যাকচুয়ালি ট্রান্সফারেস এনজাইম। যেমন হেক্সোকাইনেস আমরা যদি এক্সাম্পল দেখে দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। হেক্সোকাইনেস কি করে, এটিপি থেকে ফসফেট গ্রুপ সে গ্লুকোজে ট্রান্সফার করে। তাহলে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে ফসফেট গ্রুপকে গ্লুকোজে ট্রান্সফার করছে এবং তার ফলে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। সুতরাং হেক্সোকাইনেস is a very good example of transferase enzyme, is an excellent example of transferase enzyme because it transfer the phosphate group from ATP into the glucose and this will form glucose 6 phosphate, right? And the third যে এনজাইম আছে সেটাই হচ্ছে হাইড্রোলেজ। তো নাম দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস অফ এনজাইম হাইড্রোলেজ। তো হাইড্রোলেজ কি কাজ করে, ক্লিভেজ অফ দ্য বন্ড বাই অ্যাডিশন অফ দ্য ওয়াটার, অর্থাৎ জলের উপস্থিতিতে কোনো বন্ডকে ভেঙে ফেলে। এবং কোন কোন বন্ডকে প্রথমত হাইড্রোলেজ ভাঙবে, এস্টার বন্ডকে ভাঙবে, ইথার বন্ডকে ভাঙবে, পেপটাইড বন্ডকে ভাঙবে, প্রোটিনের মধ্যে যে পেপটাইড বন্ড থাকে গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙবে, সিসি বন্ডকে ভাঙবে, সি হ্যালাইড বন্ডকে ভাঙবে, পিএন বন্ডসকে ভাঙবে। এই ডিফারেন্ট বন্ডগুলোকে ভাঙবে যে এনজাইম জলের উপস্থিতিতে, তো তাকেই আমরা বলবো হাইড্রোলেজ। এবং হাইড্রোলেজের জন্য প্রথমত কোনো লার্জ মলিকুল স্মল মলিকুলে পরিণত হয়। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা লার্জ মলিকুল আছে, তো জলের উপস্থিতিতে এই লার্জ মলিকুল স্প্লিট আপ হয়ে যাচ্ছে, তার ফলে স্মল মলিকুলে পরিণত হয়। তাহলে লার্জ মলিকুল কিসে পরিণত হবে, দুটো ছোট ছোট স্মল মলিকুলে পরিণত হয়। তো এই যে কাজে হেল্প করবে প্রধানত যে এনজাইম এরকম টাইপের রিয়াকশন করবে, জলের উপস্থিতিতে কোনো বন্ডকে ভেঙে গিয়ে কোনো লার্জ মলিকুলকে স্মল মলিকুলকে পরিণত করে যে সমস্ত এনজাইম, তো তারাই হলো হাইড্রোলেজ। তো হাইড্রোলেজের যে এক্সাম্পল হচ্ছে অল দ্য ডাইজেস্টিভ এনজাইম, অল ডাইজেস্টিভ এনজাইম, সমস্ত ডাইজেস্টিভ এনজাইম, মাথায় রাখবে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে তৈরি হয়, তো তারাই প্রধানত এই হাইড্রোলেজ এনজাইমের উদাহরণ। সাব ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য বন্ড ব্রেক, কোন টাইপের বন্ডকে তারা ভাঙছে, তো তার উপর ভিত্তি করে এদেরকে সাব ক্লাসিফিকেশন করা হয়। যেমন লাইপেজ লিপিডকে ভাঙে, প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙে, সুক্রেজ তো প্রধানত সুক্রোজের মধ্যে যে গ্লাইকোসাইডিক বন্ড আছে তাকে ভাঙে। ইউরিয়াস কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি, অ্যাসিড এবং অ্যালকালাইন ফসফেটেজ। সো দিস আর দ্য এক্সাম্পল অফ হাইড্রোলেজ। তো এক্ষেত্রে দেখো কিভাবে বন্ডকে ভাঙে, হাইড্রোলেজ কিভাবে জলের উপস্থিতিতে বন্ডকে ভাঙে। তো এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরিয়া। আমরা জানি যে ইউরিয়ার যে সংকেত CONH2 অর্থাৎ দুটো NH2 গ্রুপ আছে এবং তার সঙ্গে সঙ্গে C ডাবল বন্ডেড ও আছে। তাহলে এই যে কার্বনিল গ্রুপের সঙ্গে NH2 আর NH2 লেগে আছে এবং জল কি করবে, এই যে NH2 আর C এর মাঝখানে এই যে বন্ড আছে এই বন্ডকে ভাঙবে, আবার C আর NH2 এর মাঝখানে এই যে বন্ড আছে তো এটাকে ভাঙবে জলের উপস্থিতিতে। এবং তার ফলে এই যে একটি অক্সিজেন আছে এটা দেখো C ডাবল বন্ডেড ও কার্বনিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে তার ফলে CO2 তৈরি করবে। আর দুটো যে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এই NH2 এর সঙ্গে যুক্ত হবে অ্যামোনিয়া তৈরি করবে, এবং আরো একটা যে হাইড্রোজেন আছে H2 এর মধ্যে সেটা এই NH2 এর সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে জলের উপস্থিতিতে যে এনজাইম এক্ষেত্রে কাজ করছে তার নাম হচ্ছে ইউরিয়েজ। এটা কি করছে, ইউরিয়ার মধ্যে যে বন্ড আছে সেই বন্ডকে ভেঙে ফেলছে এবং তার ফলে ইউরিয়া যেটা একটা বড় মলিকুল তাকে ছোট মলিকুল অ্যামোনিয়াতে পরিণত করে। এবং সমস্ত ডাইজেস্টিভ এনজাইম প্রধানত এইভাবে কোনো বন্ডকে ভাঙতে পারে। প্রোটিনের মধ্যে বিভিন্ন বন্ড থাকে তো তাকে ভাঙে, লিপিডের মধ্যে বন্ড থাকে তাকে ভাঙে,
রাইট? তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেগুলো অনেক বড় বড় মলিকুল, তো সেগুলোকে ভাঙবে প্রধানত হাইড্রোলেস। এইভাবে মনে রাখতে হবে। এবং 4 নাম্বার যে ক্লাস অফ এনজাইম, তো সেটাই হচ্ছে লাইয়েজ। তো লাইয়েজ কি কাজ করে দেখো, রিমুভ গ্রুপ ফ্রম দ্য সাবস্ট্রেট বাই ক্লিভেজ অফ বন্ড উইদাউট হাইড্রোলাইসিস, অর্থাৎ জল থাকে না এক্ষেত্রে, জল এরা ইউজ করে না, কিন্তু জল ছাড়া যখন সাবস্ট্রেটের কোনো বন্ডকে যখন ভাঙে যে সমস্ত এনজাইম, তো তাকেই আমরা বলবো লাইয়েজ। কোন কোন বন্ডকে ভাঙবে, সিসি বন্ড ভাঙতে পারে, সিও বন্ড ভাঙতে পারে, সিএন বন্ড এবং অন্য কোনো বন্ডকে এরা ভাঙে, এবং তার ফলে যেটা তৈরি করে সেটা হচ্ছে ডাবল বন্ড, জেনারেট ডাবল বন্ড। এই জায়গাতে দেখো একটি সাবস্ট্রেট আছে সিসি, এবং এদের মধ্যে ধরে যাক এক্ষেত্রে গ্রুপ আছে এক্স আর এক্স, তো সি এর সঙ্গে এক্স এটা একটা বন্ড আছে, এবং এখানে দেখো সি এর সঙ্গে এক্স একটা বন্ড আছে, তো এই দুটো বন্ড ভেঙে গেল, এবং যখনই বন্ড ভেঙে যাবে তাহলে এই সি আর সি এর মাঝখানে কি তৈরি হবে, একটা ডাবল বন্ড তৈরি হবে, এবং এক্স আর ওয়াই এইভাবে যুক্ত হবে। তাহলে রিমুভ দ্য গ্রুপ ফ্রম সাবস্ট্রেট বাই ক্লিভেজ অফ বন্ড, রাইট? তাহলে গ্রুপকে কি করছে, এই বন্ড ভেঙে গিয়ে তাকে প্রধানত এই গ্রুপগুলোকে সেপারেট করছে, এবং তার ফলে তৈরি হচ্ছে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। একটু এক্সাম্পল দেখো, যেমন পাইরুভেট ডিহাইড্রোজেনেস, আমরা জানি যে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স প্রধানত পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটাইল কোইতে পরিণত করে। এক্ষেত্রে দেখো এটা হলো পাইরুভেট, সিএসটি সি ডাবল বন্ডেড ও, আর এটা হচ্ছে সি ডাবল বন্ডেড ও মাইনাস, সো দিস ইজ পাইরুভেট। এবং এই পাইরুভেটের উপর কাজ করবে যে এনজাইম, তার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস, এবং তার ফলে দেখো সিএসটি সি ডাবল বন্ডেড ও, এই যে বন্ড আছে সি আর সি ডাবল বন্ডেড ও মাইনাস, সি অ্যান্ড সি ও মাইনাস ডাবল ও মাইনাস, তো এর মাঝখানে যে বন্ড আছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস এই বন্ডকে ভেঙে ফেলবে, এবং যখন এই বন্ডকে ভাঙবে তাহলে কি হবে, তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাবো সিএইচটি সিএইচ ডাবল বন্ডেড ও, এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তার মানে উইদাউট ওয়াটার এরা কোনো বন্ডকে ভাঙতে পারে, তো এই টাইপের যে এনজাইম, তো তাদেরকেই আমরা বলবো লাইয়েজ। এক্সাম্পল কি, অ্যালডোলেজ আছে, ফিউমারেজ আছে, হিস্টিডেজ, সো দে আর দ্য এক্সাম্পল অফ লাইয়েজ। অফ এনজাইম দেখবো, তো সেটাই হচ্ছে আইসোমারেজ। দেখো আইসোমারেজ কি, আইসোমারেজ নাম দেখেই আমরা বুঝতে পারছি যে আইসোমার তৈরি করে। আইসোমার আমরা কাকে বলবো, দুটো কম্পাউন্ড যাদের প্রধানত মলিকুলার ফর্মুলা তাদের একই, তাদের সংকেত একই, কিন্তু তাদের যে বিভিন্ন যে তারা যে মলিকুল, যে সমস্ত মলিকুলগুলো, সেই মলিকুলগুলোর ওরিয়েন্টেশন প্রধানত ডিফারেন্ট যদি হয়, তো তখনই তাকে আমরা বলবো আইসোমার। যেমন আমরা জানি যে গ্লুকোজের অন্তত 16টা আইসোমার থাকে। তাহলে বিভিন্ন ফর্ম, ধরা যাক আমি একটি ছবি আঁকছি, মানে এদের কেমিক্যাল ফর্মুলা একই, কিন্তু কেবলমাত্র যে ডিফারেন্ট যে মলিকুল আছে তার ওরিয়েন্টেশন যখন ডিফারেন্ট হয়, তো তখনই তাকে আমরা বলবো আইসোমার। যে সমস্ত এনজাইম কোনো কম্পাউন্ডের এইরকম আইসোমেরিক চেঞ্জ ঘটায়, বা যে সমস্ত এনজাইম কোনো কম্পাউন্ডের এরকম আইসোমেরিক চেঞ্জ ঘটায়, তো তাকেই আমরা বলবো আইসোমারেজ। সো ইন্টার কনভার্সন অফ দ্য অপটিক্যাল, জিওমেট্রিক অথবা পজিশনাল আইসোমার। আইসোমার ডিফারেন্ট রকমের হতে পারে, অপটিক্যাল হতে পারে, জিওমেট্রিক হতে পারে, পজিশনাল আইসোমার হতে পারে। ট্রান্সফার অফ ইন্ট্রামলিকুলার অ্যাটম, অবভিয়াসলি কোনো একটা পার্টিকুলার মলিকুলের ভিতরে যে সমস্ত অ্যাটম আছে, তো তাদেরকে ট্রান্সফার করে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এবং সেই কারণের জন্যই তাদেরকে আমরা আইসোমারেজ বলবো। যেমন এই জায়গাতে দেখো, এখানে তোমরা একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছ, এবং এই কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কোন একটা পার্টিকুলার গ্রুপ আছে, রাইট? সো এই গ্রুপটা এই গোল স্ট্রাকচারের মধ্যে আছে। তাহলে দেখো আইসোমারেজ কি করছে, আইসোমারেজ একদম টোটালের শেপকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে দেখো এই যে গোল যেটা নিচেতে ছিল, এবং এই স্ট্রাকচার যেটা উপরের দিকে ছিল, এই অংশটা নিচের দিকে নেমে গেল, আবার গোলটা উপরের দিকে উঠে গেল, এবং এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা আবার এটার সঙ্গে যুক্ত হয়ে গেল, ঠিক আছে, উপরের পোর্শনের সঙ্গে যুক্ত হয়ে গেল। অর্থাৎ সিম্পলি আমি যেটা বলতে চাইছি যে এর একদম লুকস এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তো এটাই প্রধানত আমরা বলবো আইসোমার। সুতরাং এই কাজে হেল্প করবে যে এনজাইম, তো তাকেই আমরা বলবো আইসোমারেজ। যেমন আইসোমারেজ এনজাইমের একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখে নাও। গ্লাইকোলাইসিসের সময় ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট থেকে দুটো কম্পাউন্ড তৈরি হয়, একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং আর একটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর গ্লিসারালডিহাইড 3 ফসফেট এরা কিন্তু পরস্পরের আইসোমার, অর্থাৎ একটা অপরটাতে চেঞ্জ হতে পারে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেমন গ্লিসারালডিহাইড 3 ফসফেটে চেঞ্জ হতে পারে, আবার গ্লিসারালডিহাইড 3 ফসফেট আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে চেঞ্জ হতে পারে, এবং এই জায়গায় যে এনজাইম কাজ করে তার নাম হলো আইসোমারেজ। কিন্তু ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট থেকে ধাপ এবং গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করছে অ্যালডোলেজ। অ্যালডোলেজ ইজ এ ওয়ান টাইপ অফ লাইয়েজ। কিন্তু দেখো
ধাপ এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেটের ইন্টার কনভার্সন হচ্ছে যে এনজাইমের সাহায্যে, তো সেই এনজাইমকেই আমরা বলবো আইসোমারেজ। 6 নম্বর ক্লাস অফ এনজাইমে এবার আমরা চলে যাই, তো সেটাই হলো লাইগেজ। লাইগেজ মানে কি, দেখো ফরমেশন অফ দ্য বন্ড বিটুইন দ্য টু কম্পাউন্ডস, দুটো কম্পাউন্ডের মধ্যে যখন বন্ড তৈরি হয়, এটা একটা কম্পাউন্ড আছে, এটা একটা কম্পাউন্ড আছে, তো এই দুটো কম্পাউন্ডের মধ্যে নিউ বন্ড তৈরি হচ্ছে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিউ বন্ড তৈরি হচ্ছে। তাহলে যে সমস্ত এনজাইম দুটো কম্পাউন্ডের মধ্যে বন্ড তৈরি করে, কোন কোন বন্ড তৈরি করে, সিএস বন্ড, সিও বন্ড, সিএন বন্ড, এরকম ডিফারেন্ট টাইপের বন্ড তৈরি করে, তো তাদেরকেই আমরা লাইগেজ বলবো। ক্যাটালাইজ দ্য সিনথেটিক রিয়াকশন, অর্থাৎ স্মল মলিকিউল, তো স্মল কম্পাউন্ডকে এরা কিন্তু লার্জ মলিকুলে পরিণত করে, ছোট ছোট মলিকুলকে এরা লার্জ মলিকুলে পরিণত করে, অর্থাৎ সিনথেটিক রিয়াকশনে হেল্প করে। সুতরাং এক্ষেত্রে দেখো দুটো মলিকুল জয়েন্ট টুগেদার অ্যান্ড এটিপি আর ইউজড, তো এই জায়গাতে এরা প্রধানত এটিপি কে ইউটিলাইজ করে। সুতরাং লাইগেজ কিন্তু সবসময় এটিপি কে ব্যবহার করে, রাইট। যেমন এই জায়গাতে দেখো এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি, এ আর বি যুক্ত হলো, সুতরাং এই জায়গাতে এটিপি প্রধানত ইউটিলাইজ হয়। এক্সাম্পল কি, সাকসিনেট, থায়োকাইনেস, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, এবং খুব গুরুত্বপূর্ণ যে এনজাইম, তো তার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ। সুতরাং ডিএনএ লাইগেজ, দিস ইজ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ লাইগেজ এনজাইম। ডিএনএ লাইগেজ কি করে, দুটো নিউক্লিওটাইডকে জয়েন করবে বাই 3 প্রাইম থেকে 5 প্রাইম ফসফর ডাইএস্টার বন্ড। আমরা জানি যে দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়, অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে। তাহলে এই নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করবে যে এনজাইম, তার নাম হচ্ছে লাইগেজ। সুতরাং লাইগেজের প্রধানত তার যে নাম্বার কি হবে, স্পেসিফিক নাম্বার, এনজাইম ক্লাস নাম্বার দেখো 6। তাহলে দেখো এক্ষেত্রে এনজাইম ক্লাস কততে ছিল, এনজাইম ক্লাস ছিল 6-এ, তার মানে এটাই কিন্তু লাইগেজ। এবং তার সঙ্গে সঙ্গে দেখো স্পেসিফিক, এটা হচ্ছে ক্লাস সাব ক্লাস নাম্বার, এটা সাব ক্লাস নাম্বার। এবং এই লাইগেজের মধ্যে প্রথম এই যে 1 নাম্বার যাকে ডিনোট করা হয়েছে 1 নাম্বার ডিজিট দিয়ে, তো সেটাই কিন্তু ডিএনএ লাইগেজ। ওকে, এরপরে আমরা যে এনজাইম দেখবো একদম রিসেন্টলি অ্যাডেড এনজাইম, তো সেটাই হলো ট্রান্সলোকেজ এনজাইম। ট্রান্সলোকেজ এনজাইম কি করবে, ট্রান্সলোকেশন অফ দ্য আয়ন অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। কোষ পর্দার মধ্যে দিয়ে প্রধানত আমরা জানি যে ডিফারেন্ট রকমের আয়ন চলাচল করে, সোডিয়াম আয়ন হতে পারে, পটাশিয়াম আয়ন হতে পারে, ক্লোরাইড আয়ন হতে পারে। সো ডিফারেন্ট টাইপস অফ দ্য আয়ন ক্যান বি এক্সচেঞ্জ ইন বিটুইন সাইটোপ্লাজম অ্যান্ড দ্য এক্সট্রাসেলুলার স্পেসেস। এবং এই যে ট্রান্সলোকেশন অফ দ্য আয়ন হচ্ছে থ্রু দ্য প্লাজমা মেমব্রেন, যে সমস্ত এনজাইমগুলো এই কাজে হেল্প করবে, তো তাকেই আমরা বলবো ট্রান্সলোকেজ। সিম্পলি এগুলো ডিফারেন্ট টাইপের আয়ন চ্যানেল হতে পারে। যেমন এরকমই একটা ট্রান্সলোকেসের এক্সাম্পল হলো সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ এটিপিএস বা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কি কাজ করে একটুখানি দেখো। ধরে রাখো এটা হচ্ছে সাইটোসল, সো দিস ইজ দ্য সাইটোসল, এবং এক্ষেত্রে হচ্ছে আউটসাইড মানে সেলের এটা ধরো আউটসাইড। তো এরা কি করে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর ফাংশন। এরা 3 অণু সোডিয়ামকে সাইটোসল থেকে আউটসাইডে বের করে, সেলের বাইরের দিকে বের করে, এবং তার পরিবর্তে 2 অণু পটাশিয়ামকে ভিতরের দিকে ঢোকায়। এবং এই জায়গাতে কিন্তু সবসময় এটিপি ইউটিলাইজ হয়, এই জায়গাতে সবসময় কিন্তু এটিপি ইউটিলাইজ হবে, এটুকু মাথায় রাখবে। এবং তার ফলে যেহেতু 3 অণু ক্যাটায়ন বাইরে বেরিয়ে যাচ্ছে, তার মানে কোষ পর্দার ভিতরের দিকটা কিন্তু সবসময় নেগেটিভ হবে এবং বাইরের দিকটা কিন্তু সবসময় পজিটিভ হবে। নার্ভ ইম্পালস প্রোপাগেশন, এই কনসেপশন তোমাদেরকে রাখতে হবে। কিন্তু এই জায়গাতে আমি যেটা বলতে চাইছি, কোষ পর্দার মধ্য দিয়ে এই যে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের যে ট্রান্সলোকেশন অফ দ্য আয়ন অ্যাক্রস দ্য মেমব্রেন, যে এনজাইমের সাহায্য করছে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প বা সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ এটিপিএস পাম্প, তো এটা হলো একটা টাইপের এনজাইম এবং একে বলা হয় ট্রান্সলোকেজ। এবং এই এনজাইম কিন্তু রিসেন্টলি অ্যাডেড এনজাইম ক্লাসের মধ্যে রিসেন্টলি অ্যাড করা হয়েছে এই এনজাইম ক্লাসকে। তোমাদের এনসিইআরটিতে কিন্তু 6টা এনজাইম ক্লাস তোমাদের এনসিইআরটিতে মেনশন করা আছে, কিন্তু রিসেন্টলি যেহেতু এই ক্লাসকে অ্যাড করা হয়েছে, তো সেই কারণের জন্য একটু আপডেট থাকার জন্য তোমাদের এই এনজাইম সম্পর্কেও একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা দেখতে একদম লাস্ট পার্ট এনজাইমের, তো সেটাই হলো কোফ্যাক্টর এবং হলো এনজাইম। দেখো আমরা প্রত্যেকেই জানি যে এনজাইম প্রধানত প্রোটিন, এবং এনজাইম প্রধানত এক বা একাধিক পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়, এবং নন প্রোটিন মেটেরিয়াল অর দ্য কোফ্যাক্টর বাউন্ড টু দ্য এনজাইম। অর্থাৎ জেনারেলি এনজাইম প্রধানত প্রোটিন হয়, কিন্তু কখনো কখনো কিছু কিছু নন প্রোটিন মেটেরিয়াল অর দ্য কোফ্যাক্টর। সুতরাং তারা এনজাইমের কাজে হেল্প করবে এবং তাদেরকেই আমরা বলবো কোফ্যাক্টর। ওকে, সুতরাং এনজাইমকে আমরা দুটো গ্রুপে ভাগ করছি। দেখো
প্রথম যে গ্রুপ তো সেটাই হচ্ছে সিম্পল এনজাইম, এবং সেকেন্ড যে গ্রুপ আছে সেটা হলো হলো এনজাইম। সিম্পল এনজাইম মানে এক্সক্লুসিভলি তারা কিন্তু প্রোটিন, অর্থাৎ তাদের সঙ্গে কোনো রকম নন প্রোটিন পার্ট লেগে থাকে না, দে আর অ্যাকচুয়ালি প্রোটিন, এবং এই প্রোটিনের মধ্যে অ্যাক্টিভ সাইট থাকে এবং এই অ্যাক্টিভ সাইটের হেল্পের সাহায্যে তারা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। তো এই টাইপের যে এনজাইম তো তাকেই আমরা বলবো সিম্পল এনজাইম। যেমন পেপসিন, ট্রিপসিন, ইউরিয়েজ, আরএনএস, দে আর সিম্পল এনজাইম। সো সিম্পল এনজাইম অনলি মেড আপ অফ প্রোটিন। হলো এনজাইমের দুটো অংশ আমরা দেখতে পাবো। হলো এনজাইম কিন্তু অ্যাক্টিভ এনজাইম, এবং এই দুটো পার্টকে যদি আমরা সেপারেট করি, প্রোটিন এবং নন প্রোটিন পার্টকে যদি সেপারেট করি, তাহলে কিন্তু এনজাইম ফাংশন করতে পারবে না। তাহলে হলো এনজাইমকে কাজ করতে গেলে অবশ্যই নন প্রোটিন পার্টকে তার সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকতে হবে। সুতরাং হলো এনজাইমের দুটো অংশ, একটা হচ্ছে প্রোটিন পার্ট এবং আরো একটি হলো নন প্রোটিন পার্ট, এবং এই নন প্রোটিন পার্টকেই আমরা বলবো কোফ্যাক্টর। এবং যে প্রোটিন পার্ট আছে তো সেই প্রোটিন পার্টকে আমরা বলবো অ্যাপো এনজাইম, এবং এই অ্যাপো এনজাইমের কাজকে কন্ট্রোল করার জন্য অবশ্যই কোফ্যাক্টর দরকার হয়। দেখো, এনজাইম মানেই তো প্রোটিন, এবং সেই প্রোটিনের প্রধানত টার্সিয়ারি স্ট্রাকচার, অর্থাৎ পলিপেপটাইড চেনের ফোল্ডিং হয় এবং তার ফলে অ্যাক্টিভ সাইট তৈরি হয়। কিন্তু সেই অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেটকে যুক্ত করার জন্য অবশ্যই কিন্তু এক্ষেত্রে কোফ্যাক্টর লাগবে। তাহলে এনজাইমের যে প্রোটিন পার্ট অর্থাৎ অ্যাপো এনজাইম, তার ফাংশনের জন্য কোফ্যাক্টর লাগবে। তাহলে কোফ্যাক্টর মানে কি? হলো এনজাইমের যে নন প্রোটিন পার্ট তো তাকেই আমরা বলবো কোফ্যাক্টর। এবং এই কোফ্যাক্টর কি কি হতে পারে? দেখো, কোফ্যাক্টর হতে পারে কোএনজাইম হতে পারে। সুতরাং কোফ্যাক্টর হতে পারে কোএনজাইম, কোফ্যাক্টর হতে পারে প্রোস্থেটিক গ্রুপ। কোফ্যাক্টর 3 রকমের হতে পারে, কোএনজাইম হতে পারে, কোফ্যাক্টর প্রোস্থেটিক গ্রুপ হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই কোফ্যাক্টর কিন্তু মেটাল আয়ন হতে পারে। সুতরাং একটা ছবির সাহায্যে একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যেটা, তো সেটাই হচ্ছে হলো এনজাইম। সো দিস ইজ হলো এনজাইম। হলো এনজাইম মানে এর মধ্যে যে প্রোটিন পার্ট থাকবে তো সেটাই হচ্ছে অ্যাপো এনজাইম। তাহলে এই যে পোর্শন দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোটিন পার্ট, তার মানে প্রোটিন পার্ট মানে হচ্ছে অ্যাপো এনজাইম, এবং এর মধ্যে এই যে গ্রিন কালারের যে অংশ দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে কোফ্যাক্টর। সুতরাং দিস ইজ দ্য কোফ্যাক্টর। এবং এই যে হলো এনজাইম এটা কিন্তু অ্যাক্টিভ এনজাইম, অর্থাৎ যখন কোফ্যাক্টর যখন হলো এনজাইমের সঙ্গে যুক্ত হবে তখন এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। কিন্তু যদি কোনোভাবে এই হলো এনজাইমকে আমরা যদি সেপারেট করি তার কোফ্যাক্টর থেকে, তাহলে দেখো এই জায়গাটায় আমরা কাকে কাকে পাবো? এই জায়গাতে আমরা অ্যাপো এনজাইমকে পাবো এবং তার সঙ্গে সঙ্গে কোফ্যাক্টরকে পাবো। তাহলে যখন অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর যখন সেপারেটেড হয়ে যাবে, অ্যাপো এনজাইম তখন কিন্তু নন ফাংশনাল হয়ে যাবে। সুতরাং অ্যাপো এনজাইম এই সময় নন ফাংশনাল হয়ে যাবে। দ্যাট মিনস অ্যাপো এনজাইম আর অ্যান্ড কোফ্যাক্টর আর রিমেইন সেপারেটেড, এবং এই সময় কিন্তু অ্যাপো এনজাইম আর কাজ করতে পারবে না। তো এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকে, এবং কোফ্যাক্টর প্রধানত ডিফারেন্ট রকমের হতে পারে, যেমন কো এনজাইম হতে পারে। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো যে কো এনজাইম কাকে বলে। কো এনজাইম হচ্ছে অর্গ্যানিক নন প্রোটিন, সুতরাং এরা কিন্তু অর্গ্যানিক হবে, রাইট? অ্যান্ড দে আর কোফ্যাক্টর, এরা কিন্তু প্রকৃতপক্ষে একটা টাইপের কোফ্যাক্টর এবং লুজলি অ্যাটাচ টু দ্য অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইমের সঙ্গে লুজলি অ্যাটাচ থাকে। সুতরাং যে কোফ্যাক্টরগুলো অ্যাপো এনজাইমের সঙ্গে লুজলি অ্যাটাচ থাকে তো তাদেরকেই আমরা বলবো কো এনজাইম। ধরে রাখো এক্ষেত্রে এনজাইম আছে এবং এক্ষেত্রে এরা কিন্তু লুজলি অ্যাটাচড হয়ে থাকে, তার মানে সহজেই এই অ্যাপো এনজাইম থেকে এই কোফ্যাক্টরকে আমরা কিন্তু সেপারেট করতে পারি। তো এই যে লুজলি অ্যাটাচড যে কোফ্যাক্টর, তো সেই টাইপের কোফ্যাক্টর আমরা বলবো কোএনজাইম। যেমন কোএনজাইমের এক্সাম্পল কি? মেনি ওয়াটার সলিউবল ভিটামিন অ্যাক্টস অ্যাজ দ্য কোএনজাইম। বিভিন্ন জলে দ্রবণীয় ভিটামিন, আমরা জানি যে বি কমপ্লেক্স, সি, পি এগুলো সব জলে দ্রবণীয় ভিটামিন। ডিফারেন্ট টাইপের বি কমপ্লেক্স সেক্ষেত্রে কোএনজাইম হিসেবে কাজ করে ডিফারেন্ট এনজাইমের জন্য। যেমন ভিটামিন বি1 আর থায়ামিন, এর যে ফর্ম, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, এটা কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে। তাহলে ভিটামিন বি1 বা থায়ামিনের অ্যাক্টিভ ফর্ম থায়ামিন পাইরোফসফেট প্রধানত কোএনজাইম হিসেবে কাজ করতে পারে। বি2 আর দ্য রাইবোফ্লাভিন, সুতরাং বি2 আর রাইবোফ্লাভিনের এফএডি এবং এফএমএন প্রধানত কোএনজাইম হিসেবে কাজ করে, এদের স্ট্রাকচার এগুলো পাওয়া যায়। আবার নিয়াসিনের মধ্যে যে এনএডি এবং এনএডিবি পাওয়া যায় তো সেগুলোও কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে। যে সমস্ত কোফ্যাক্টরগুলো অ্যাপো এনজাইম বা হলো এনজাইমের প্রোটিন পার্টের সঙ্গে লুজলি অ্যাটাচড হয়ে থাকে এবং যারা অর্গ্যানিক হয় তো তাদেরকেই আমরা কোএনজাইম বলবো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। সো প্রোস্থেটিক গ্রুপ ইজ অলসো এ টাইপ অফ কোফ্যাক্টর, কিন্তু এরা অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি যুক্ত থাকে, এত টাইটলি যুক্ত থাকে যে এদেরকে সেপারেট করা যায় না। তো টাইটলি যুক্ত থাকবে যে সমস্ত কোফ্যাক্টরগুলো তো তাদেরকেই আমরা বলবো প্রোস্থেটিক গ্রুপ। এবং প্রোস্থেটিক গ্রুপ প্রধানত 2 ধরনের হতে পারে, একটা অর্গ্যানিক এবং আর একটা ইনঅর্গ্যানিক। সুতরাং দেখো, যখন এটা এনজাইম আছে, সাপোজ এটা এনজাইম এবং এনজাইমের
সঙ্গে এরা কিন্তু টাইটলি যুক্ত থাকে। অনেক সময় এরা কিন্তু এনজাইমের অ্যাক্টিভ পার্টের একটা অংশ হয়ে যায় এবং সেই কারণের জন্য এরা কিন্তু এতটা ইম্পর্টেন্ট, টাইটলি যুক্ত থাকে, সেই জন্য বলা হয়। তো এই যে প্রস্থেটিক গ্রুপ আছে, প্রস্থেটিক গ্রুপ আবার দুই ধরনের হতে পারে, একটা অর্গানিক এবং আর একটা ইনঅর্গানিক। তো অর্গানিক আমরা যে আগে যেটা দেখলাম যে কোএনজাইম প্রধানত অর্গানিক হয়, অল কোএনজাইমস আর অর্গানিক, বাট প্রস্থেটিক গ্রুপ মে বি টু টাইপ, দ্য অর্গানিক অ্যান্ড দ্য ইনঅর্গানিক। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্গানিক, মানে যে সমস্ত অর্গানিক প্রস্থেটিক গ্রুপ অ্যাপোএনজাইমের সঙ্গে টাইটলি যুক্ত থাকে, সেরকম অর্গানিক কিছু প্রস্থেটিক গ্রুপের এক্সাম্পল দেখে নিই। যেমন হিম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ অফ পারঅক্সাইডেস এবং ক্যাটালিস। পারঅক্সাইডেস এবং ক্যাটালিসের যে প্রস্থেটিক গ্রুপ আছে সেটাই প্রধানত হিম, এবং এরা কি করে পারঅক্সাইডেস এবং ক্যাটালিসের সঙ্গে প্রধানত টাইটলি যুক্ত থাকে। তো পারঅক্সাইডেস এবং ক্যাটালিসের অ্যাক্টিভ সাইটের একটা পার্ট কিন্তু হিম, ঠিক আছে। সুতরাং এরা কিন্তু অর্গানিক প্রস্থেটিক গ্রুপ। তো পারঅক্সাইডেস এবং ক্যাটালিস কি কাজ করে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জল এবং অক্সিজেন তৈরি করে। তো পারঅক্সাইডেস অথবা ক্যাটালিস হাইড্রোজেন পারঅক্সাইডকে এই যে জল এবং অক্সিজেনে পরিণত করছে, তো তাদের কাজে হেল্প করবে যে অর্গানিক প্রস্থেটিক গ্রুপ, তো সেটাই হলো হিম। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইনঅর্গানিক যে প্রস্থেটিক গ্রুপকে প্রধানত আমরা বলবো মেটাল আয়ন। তো মেটাল আয়ন কি কাজ করে, নট অনলি বাইন্ডস টু দ্য অ্যাপোএনজাইম, এরা শুধুমাত্র অ্যাপোএনজাইমের সঙ্গে যুক্ত হয় তাই নয়, কিন্তু সাবস্ট্রেটের কিছুটা অংশের সঙ্গেও এরা কিন্তু যুক্ত হতে পারে, এবং এরা প্রধানত ইউজুয়ালি মেটাল আয়ন। তার মানে এনজাইমের অ্যাপোএনজাইমের সঙ্গে টাইটলি যুক্ত থাকবে এই সমস্ত মেটাল আয়নগুলো। তো যে সমস্ত মেটাল আয়ন বা ধাতব আয়নগুলো টাইটলি যুক্ত থাকে, তো তাদেরকেই আমরা বলবো ইনঅর্গানিক প্রস্থেটিক গ্রুপ, বা তাদেরকেই আমরা বলবো মেটাল আয়ন। দে ফর্ম দ্য মেটালো এনজাইম, এরা মেটালো এনজাইম তৈরি করে। যেমন Zn2+ বা জিঙ্ক প্রধানত কার্বক্সি পেপটাইডেজ এবং কার্বনিক অ্যানহাইড্রেজের মেটাল এনজাইম। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজের কাজ নর্মাল হওয়ার জন্য অবশ্যই Zn2+ লাগবে। কার্বক্সি পেপটাইডেজের কাজে হেল্প করার জন্য যে আয়ন লাগে মেটাল আয়ন Zn2+। আবার মলিবডিনাম দেখো নাইট্রোজেনেস কমপ্লেক্স, মানে নাইট্রোজেন ফিক্সেশনের সময় যে সমস্ত এনজাইম লাগে, তো তাদের মধ্যে মলিবডিনাম থাকে। আবার স্যালিভারি অ্যামাইলেজের মধ্যে আমরা জানি যে ক্লোরাইড আয়ন থাকে। তো ক্লোরাইড আয়নের বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের সিস্টিক ফাইব্রোসিস রোগ হয়। স্যালিভারি অ্যামাইলেজের মধ্যে প্রধানত এই মেটাল আয়ন থাকে, এবং এর সঙ্গে রিলেটেড যে ডিজিজ, তো সেটাই হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, রাইট। তাহলে আমরা একদম এনজাইমের সমস্ত অংশ আমরা কমপ্লিট করলাম। তো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট ক্লাস অফ এনজাইম, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপোএনজাইম এবং কোফ্যাক্টর কাকে বলে, এবং কোফ্যাক্টরের যে ডিফারেন্ট যে ক্লাসিফিকেশন, তো সেটা আমরা দেখলাম কোফ্যাক্টর কত রকমের হতে পারে। সুতরাং দেখো, তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে এনজাইম কমিশন যে নাম্বার, প্রত্যেকটা এনজাইমকে 4টে ডিজিট কোড দিয়ে প্রধানত ডিনোট করা হয়। এবং এক্ষেত্রে দেখো মোটামুটিভাবে 6 রকমের এনজাইম এনসিআরটিতে মেনশন করা আছে, কিন্তু আরেকটা এনজাইম এক্ষেত্রে অ্যাড করা হয়েছে, তো সেটা হচ্ছে এনজাইম ক্লাস 7। তো এটাই হলো ট্রান্সলোকেজ এনজাইম। তো ডিফারেন্ট ক্লাস অফ এনজাইম এক্ষেত্রে দেখছো যে অক্সিডো রিডাক্টেজ আছে, তার সঙ্গে সঙ্গে ট্রান্সফারেজ আছে। সো ডিফারেন্ট ক্লাস অফ এনজাইম দেখো, হাইড্রোলেজ আছে। তো এগুলো সম্পর্কে আমরা যেমন আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে অ্যাপো এনজাইম কাকে বলে, হলো এনজাইম, প্রস্থেটিক গ্রুপ ইত্যাদি টার্মিনোলজি দেখলাম। তাহলে তোমাদের যে এনসিআরটির ইউনিট 3 চ্যাপ্টার 9-এ যে বায়োকেমিস্ট্রি পোর্শন আছে, আমি একদম ডিটেলসে আলোচনা করলাম, নোট ফর্মে এগুলো আলোচনা করলাম। আশা করি এই সমস্ত ভিডিওগুলো তোমাদের অনেকটা উপকারে লাগবে। তোমরা যদি ন্যূনতম তোমাদের যদি উপকারে লাগে, তাহলে তোমরা আমাকে বলবে যে কোন ক্লাস নিয়ে আমি আলোচনা করব, তো সেগুলো আবার তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এনসিআরটি তোমরা ফলো করো, একদম ম্যাক্সিমাম এনসিআরটি থেকেই প্রধানত নিটেতে প্রশ্ন দেওয়া হয় অন্তত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এনসিআরটির সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু অংশ তোমরা পড়ো, কারণ এনসিআরটিতে এমন কিছু কিছু টার্ম আছে যে টার্মগুলো বুঝতে গেলে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদের লাগবে, এবং সেই এক্সট্রা ইনফরমেশান দিয়েই আমি এই সমস্ত বিষয়গুলো আমি তৈরি করার চেষ্টা করছি। আশা করি এগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ, দ্যাটস ইট।